বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপির একটা অঙ্গ সংগঠন, সেটা আমরা সবাই জানি। কারণ এনসিপি নামক যে রাজনৈতিক দলটার গঠন হয়েছে সেটা ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে একটা সংগঠন, সেখান থেকেই নেতাকর্মীরা এসে এনসিপি নামক রাজনৈতিক দল গঠন করছে। যেটা এনসিপিতেও আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও আছে, এরকম পদেও অনেকেই ছিলেন কিছুদিন আগ পর্যন্ত, এখনও অনেকে থাকতে পারেন। এনসিপি তো ভেঙে একদম খান খান হয়ে গেছে। খান খান বলতে বোঝানো হইতেছে যে টুকরো টুকরো, মানে ছোট 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 টুকরো টুকরো হয়ে গেছে। আমরা যদি সারা বাংলাদেশের দিকে একটু তাকাই, আমরা দেখতে পাবো যে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে এনসিপির বিভিন্ন নেতারা দিনের বেলা, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা, গভীর রাত্রে, এমনকি ভোর রাত্রেও অনেক এনসিপির নেতাদের আমরা পদত্যাগ করতে দেখছি। তারা পদত্যাগ করছেন, শুধু পদত্যাগই না, সকল সম্পর্ক ছিন্ন করে তারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে এনসিপির সাথে কোনো প্রকার যোগাযোগ বা কোনো প্রকার, মানে এদের সাথে আর নাই, এখন পৃথক একজন ব্যক্তি হয়ে গেছে। অনেকেই তারা ভুল বুঝতে পেরে সরে আইছে, অনেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের কার্যকলাপ দেখে তারা ফাঁকে চলে আইছে। অনেকে এই এনসিপির মধ্যে যখন দেখতে পাইছে যে না, এখানে একনায়কতন্ত্র চলতেছে, কারণ অনেকগুলো সমন্বয়ক সারা বাংলাদেশের, তারা এই দাবিটাও, মানে এই অভিযোগটা তুলেও কিন্তু অনেকে পদত্যাগ করছেন যে কারোর সাথে কোনো পরামর্শ নাই, আলোচনা নাই, বৈঠক নাই, মিটিং নাই, একক সিদ্ধান্তে কমিটি গঠন। আবার কিছুদিন আগে আমরা দেখলাম যে যাকে পদে দেওয়া হয়েছে তিনি নিজেই জানেন না যে ওই পদে তাকে দেওয়া হয়েছে, মানে তাকে না জানাই পদে দেওয়া হয়েছে, এরকমভাবে করা হয়েছে। পরবর্তীতে তিনি সকল সম্পর্ক ছিন্ন করে তিনি ফাঁকে চলে আসছেন। এটা হচ্ছে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এনসিপি কর্মীদের পদত্যাগের যে হিড়িক। মাঝে মাঝে সংবাদ আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর, কুড়িগ্রাম, এইখান থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় ঝাঁকে ঝাঁকে তরুণ নেতারা এই বৈষম্যবিরোধী থেকে মানে পদত্যাগ করে চলে আসে, এনসিপি থেকে পদত্যাগ করে চলে আসে। কিন্তু এনসিপির এই বিষয়গুলোতে কিছু যায় আসে না, এই কারণে যে তাদের মূল টার্গেটটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস ঢাকা শহরটা তাদের কন্ট্রোলে থাকলে হলো, এটাই তাদের মূল বিষয় বলে আমার কাছে এখন পর্যন্ত তাদের কার্যকলাপ, কথাবার্তা, বক্তব্য দেখে এটাই মনে হয়। কারণ একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেমন ধরেন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নাম কি? ছাত্রলীগ। বিএনপির ছাত্র সংগঠনের নাম কি? ছাত্রদল। জামাত ইসলাম ছাত্র সংগঠনের নাম কি? জামাত শিবির, অর্থাৎ ছাত্র শিবির। তারপরে আপনার বাম রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র সংগঠন আছে, সেটা বিভিন্ন নামে আছে। এবং এই এনসিপি যে ছাত্র সংগঠন, সেইটা আপনি মনে করেন যে এটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এনসিপির ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কারণ এখন এনসিপির যারা নেতা তারা হয়তো বা এখনও ছাত্র বয়স, তাদের হয়তো বা তারা লেখাপড়া এখন বাদ দিচ্ছে যেহেতু রাজনীতি আসছে, কিন্তু এরা তো একসময় বয়স হবে। যদিও দেখা যাচ্ছে এদের ভবিষ্যৎ কত দূর টেনে নিয়ে যাইতে পারে বলা খুবই মুশকিল। কারণ এটা আবার বলা যাইতেছে যে না, ভবিষ্যতে তারা অগ্রসর হইতে পারেন, কারণ সেনাপ্রধানের বক্তব্যের মাধ্যমেই কিন্তু এদের প্রতি একটা সহানুভূতি এবং এদের প্রতি একটা গ্রিন সিগন্যাল চলে আসছে। আমরা দেখছিলাম যে অন্তত আর যাই হোক, এরা আমাদের সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলে, আমাদের সার্বভৌমত্বের জায়গার দিকে যেভাবে আঙ্গুল উঠায় কথা বলছে, এর জন্য এরা জবাব দিতে আসতে পারে। কিন্তু এখন মনে হইতেছে যে না, সব কিছু তাদের, মানে কি বলে যে তাদের বয়স কম, কিশোর মানুষ, যুবক এখনও হয় না, এরকম তারা সব কিছু মানে ভুলের ঊর্ধ্বে তারা থাকতেছেন। এদের তো একটা সময় বয়স হবে, এই বয়স হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের ছাত্র সংগঠনটা কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই থেকে যাবে। এখন এই যে সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সারা বাংলাদেশে এনসিপির নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক, এইটা আমি কিন্তু বললাম কিছুক্ষণ আগে যে এনসিপির মূল বিষয় না। এই জন্য মূল বিষয় না, তাদের মূল বিষয় হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরটা যেন এদের কন্ট্রোলে থাকে, এটাই তারা মানে মূল প্রাধান্যের বিষয় হিসাবে দেখে আসতেছে। 5 আগস্টের পর থেকে আমরা এটা ভালোভাবে লক্ষ্য করতেছি। এখন
মূল যে কেন্দ্র ঢাকা, এই ঢাকার মূল কেন্দ্রের মধ্যে এদের ভেঙে টুকরো টুকরো, আমি কিন্তু সারা বাংলাদেশের কথা বললাম না, আমি বলতেছি যে এই এনসিপির কেন্দ্রে ঢাকাতেই তাদের মানে এই এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে খান খান অর্থাৎ টুকরো টুকরো হয়ে গেছে। যেমন ধরেন ডাকসু নির্বাচন হইতেছে, ডাকসু নির্বাচনে এনসিপির পক্ষ থেকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা প্যানেল, এবং এই প্যানেল ভালো এক কিছু যদি করতে পারে তাহলে এনসিপির অবস্থানটা ভালো হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি একটু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিকে তাকান, সেটা 3-4 ভাগে অলরেডি ভাগ হয়ে গেছে শুধুমাত্র এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। যেমন ধরেন আমি প্রথমে যার নামটা বলবো সেটা হচ্ছে উমামা ফাতেমা। তিনি কে ছিলেন? তিনি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র, কেন্দ্রীয় মুখপাত্র। তিনি স্বইচ্ছায় এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখোশ উন্মোচন করে সেখান থেকে বের হয়েছেন। বের হয়ে এসে তিনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে একটা প্যানেল করছেন, তারই নেতৃত্বে সেই প্যানেলে এই উমামা ফাতেমা ভিপি পদে নির্বাচন করবেন। খেয়াল করুন। তারপরে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব ছিলেন গতকাল মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার সকালে যখন তিনি ঘোষণা দিলেন যে ফার্স্ট প্যানেল মানে ডিইইউ ফার্স্ট প্যানেল, স্বতন্ত্র প্যানেল, এই প্যানেলের আন্ডারে তিনি ভিপি নির্বাচন করবেন, তখনই তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ না দিয়েই তাকে নিজেকে আত্মসমর্পণের নিজেকে একটা জবাব দেবে, আত্মসমর্পণের কোনো সুযোগ না দেয় এনসিপির পদ থেকে, এনসিপির যুগ্ম সদস্য সচিব পদ থেকে তাকে বহিষ্কার করা হয় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। তারপরে দেখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক 2 সমন্বয়, একজনের নাম হলো আব্দুল কাদের আর একজনের নাম হচ্ছে আবু বকর মজুমদার, মানে আবু বাকের মজুমদার, আপনারা সবাই চেনেন। এখন এই আব্দুল কাদের ভিপি পদে নির্বাচন করতেছে এবং আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচন করতেছে। তাহলে দেখেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে তাদের কেন্দ্রবিন্দু, যেখান থেকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উৎপত্তি হলো, এনসিপির উৎপত্তি হলো এবং এই সরকারকে নিয়োগ করলো, সেই উৎপত্তি স্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপি এখন ভেঙে খান 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 টুকরো 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 অবস্থায়। তারা এখন আর এরকম না যে ফাটল ধরছে, এই কথাগুলো আমরা আগে বলতাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ফাটল দৃশ্যমান, এনসিপির মধ্যে ফাটল দৃশ্যমান। এখন সেই ফাটলগুলো আর ফাটল নাই, এখন খান খান হয়ে গেছে, মানে টুকরো টুকরো হয়ে গেছে, আলাদা আলাদা স্বতন্ত্র হয়ে গেছে, তারা যার যার মতো আলাদা। তার মানে কি বোঝায় যে সংগঠন একটাই, এই সংগঠনের মধ্যেই নেতারা ছিলেন, মানে নেতাদের অনুসারী যে সাধারণ শিক্ষার্থী বা এই নেতাদের প্রত্যেকটা নেতার কিন্তু কিছু পার্সোনাল অনুসারী থাকে যারা এই নেতাকে অনুসরণ করে, এই নেতা যেদিকে যাবে ওই অনুসারীরা সেদিকে যাবে, তারা সংগঠন দিকে তাকায় না। এরকম রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। এই যে কেন্দ্রীয় নেতাদের ভেঙে টুকরো টুকরো হওয়া, তার মানে হলো যে সমর্থকরাও ভেঙে টুকরো টুকরো হয়েছে। এখন তারা এই যে আপনার যেমন ধরেন এনসিপির মুখপাত্র ছিলেন মাহিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন উমামা ফাতেমা, তারপরে সাবেক 2 সমন্বয়ক আব্দুল কাদের ভিপি, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, এদের কিন্তু সমর্থক আছে, সমর্থক গোষ্ঠী আছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। তারাও কিন্তু এই আব্দুল কাদের, আবু বাকের, মাহিন সরকার, উমামা ফাতেমার সাথে সাথে তারাও কিন্তু বৈষম্য বিরোধী থেকে সরে গেছে, তারা আর সমর্থনে নাই। তার মানে এই যে রাজনৈতিক দলটা এনসিপি এবং এই যে এনসিপি ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটা এখন বিলুপ্তির পথে চলে যাচ্ছে। কারণ তারা একটা ভালো অবস্থান করতে পারত যদি এই যে উমামা ফাতেমার মতো একজন নেত্রী, মাহিন সরকারের মতো একজন নেতা, আব্দুল কাদেরের মতো একজন নেতা, আবু বাকের মজুমদারের মতো একজন নেতা, সবাই যদি একত্রিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করত, একটা ভালো পজিশন, ভালো অবস্থান তারা তৈরি করতে পারত। কিন্তু যখন তারা ভেঙে টুকরো 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 হয়ে গেছে, তখন তাদের মোট কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে না। কারণ আমরা দেখতেছি পরিচিত মুখগুলো তারা কেউ সরে গেছেন, কাউকে কাউকে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও তাদের কোনো দোষ নাই।
তবে এই মাহিন ইসলাম তিনি একটা পোস্টে দিয়েছিলেন, তিনি বলছিলেন যে আমি বিশ্বাস করি ক্ষমতা আসমান থেকে আসে এবং সেটা দুনিয়াতে বাস্তবায়িত হয় এবং সেটাই হবে, এই কথাটা তিনি বলছেন। উমামা ফাতেমা তিনি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখোশ উন্মোচন করছেন। এখন আমি যে বললাম যে এখন আমরা একটু অন্যভাবে এই হিসাবটা করি, অন্যভাবে কিভাবে? এই যে অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তা কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি, এদেরকে ইঙ্গিত করে কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে আমাদের নিয়োগকর্তা এরা। তারা কিন্তু ছাত্র জনতা বলেন না, শুধু বলছে যে ছাত্ররা, এখানে ছাত্রীর নামও আসে নাই, বলছে ছাত্ররা। এখন যখন দেখা যাইতেছে নিয়োগকর্তাদের মধ্যে ফাটল এখন মানে ভেঙে গেছে, ভাঙনের সৃষ্টি হয়েছে, টুকরো টুকরো তারা অবস্থান নিছে, তখন সরকারেরও কিন্তু সেই জন্যই কিন্তু বলা হইতেছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছেন যে সরকার বর্তমানে আইসিইউতে আছে। এখন কে ওই আইসিইউতে মাস্কটা খুলে এটাই দেখার বিষয়। দেখি আমরা ভবিষ্যতে কি হয়, কিন্তু আমি যতটুকু এই ছোট বিদ্যা বুদ্ধিতে বুঝতে পারতেছি যে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের যে বিলুপ্তি হবে, তাদের যে ক্ষয়, সেই ক্ষয়ের অনেক দূর তারা অতিক্রম করে ফেলাইছে। অনেকে বলতেছেন যে তাদের মানে কি বলে শেষ হওয়ার, বিলুপ্তি হওয়ার মানে শেষের শুরুটা হয়েছে। আমি মনে করি যে শেষের মানে শুরুটা অতিক্রম করে তারা চলে আসছে, অলরেডি মাঝামাঝি একটা অবস্থানে চলে আসছে। এইভাবে যদি চলতে থাকে একটা সময় এই ছাত্র সংগঠনগুলো বা এই রাজনৈতিক দল তাদের অবস্থানটা মানে বর্তমান বাংলাদেশের ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো শুধু নামে মাত্র আছে, জনসংযোগ নাই, জনসমর্থন নাই, কিছু সংখ্যক নেতা আছে, তাদেরকে কেউ সমর্থন করে না, গালিগালাজ করে, মানে এরকম রাজনৈতিক দলে রূপান্তরিত হতে যাচ্ছে। এরকম ছাত্র সংগঠনের মানে এক ঘরে এক কোণে অবস্থান করা, এরকম একটা পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, তাদের নিজেদের ভুলটা তারা না বুঝতে পারে এবং তাদের যে অবস্থান, সে অবস্থান থেকে যদি তারা না সরে আসতে পারে, তাদের অবস্থান কি যে বাংলাদেশ বিরোধী একটা অবস্থান। যখনই একটা রাজনৈতিক দল বলবে যে বর্তমান বাংলাদেশের বিদ্যমান সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, বাতিল ঘোষণা করতে হবে, তখন বুঝতে হবে যে ওই রাজনৈতিক দলের ভবিষ্যৎ শতভাগ নিশ্চিত যে অন্ধকার। সেই রাজনৈতিক দলের একটা সময় জনসংযোগ থাকবে না। কারণ এই বাংলাদেশে আপনি হাতে গোনা মুষ্টিমেয় কয়েকজন বাংলাদেশ বিরোধী পাইতে পারেন, মুষ্টিমেয় কয়েকজন মুক্তিযুদ্ধ বিরোধী পাইতে পারেন, সংবিধান বিরোধী পাইতে পারেন, মুষ্টিমেয়। একটা রাজনৈতিক দল তো সেই মুষ্টিমেয় গুটি কয়েক লোক দিয়ে চলে না। একটা রাজনৈতিক দলের অবশ্যই জনসমর্থন থাকতে হবে। এখন ধরেন রাজনৈতিক দলকে পছন্দ করে, যে রাজনৈতিক দলকে পছন্দ করে কিন্তু তাদের আদর্শ যখন শোনে তখন তারা সেখান থেকে মুখ ফিরে নেয়। এনসিপিরও সেই অবস্থা। এনসিপির রাজনৈতিক দলটা গঠন হয়েছে শিক্ষার্থীদের নিয়ে। আপনি বুঝুন, এনসিপির কোনো নির্বোধ নাই, কোনো অশিক্ষিত নাই, কোনো লেখাপড়া না জানা, ইতিহাস না জানা, মানে ইতিহাস কিছুই জানে না এরকম মানে শিক্ষার্থী নাই। শিক্ষার্থীদের মধ্যে যারা ইতিহাস জানে না তারাও কিছু ইতিহাস জানে, একদম যে জানে না এরকম না। এখন এরকম একটা রাজনৈতিক দলের কিন্তু সবচেয়ে বড় শক্তি থাকার কথা ছিল সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরা থাকার কথা ছিল এনসিপির সবচেয়ে বড় শক্তির উৎস। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এনসিপি থেকে মুখ কেন সরে নিয়ে আসতেছে? ওই যে তাদের আদর্শ, তাদের যে এজেন্ডা, আমাদের সংবিধানকে বাতিল করতে হবে। যখন সংবিধান বাতিল করবে তাহলে মুক্তিযুদ্ধ থাকে না, আমাদের দেশ থাকে না, আমাদের স্বাধীনতা থাকে না। এই বিষয়গুলো সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পেরে তারা সরে আসতেছে। যার কারণে এই বিষয়গুলো যদি তারা এখনই সিদ্ধান্ত নিয়ে সংশোধন না করে, তারা যদি এখান থেকে না সরে আসে যে না হ্যাঁ আমাদের সংবিধান যা আছে এই সংবিধান থাকবে, সংস্কার দরকার, সংবিধান সংস্কার হবে, সংশোধন হবে, কিন্তু পুনর্লেখন হবে না, তাহলে হয়তো এই দলটা টিকে থাকতে পারে। অন্যথায় যদি এইটাতেও তারা মানে অনড় থাকে তাহলে আমরা তো বাংলাদেশে এরকমও কিছু রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক দলগুলোর আমরা বর্তমান পরিস্থিতি দেখতে পারি, বুঝতে পারি যে রাজনৈতিক দলগুলো শুধুমাত্র বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান রাজনৈতিকভাবে গণহত্যার পক্ষে অবস্থান নেওয়ায় এই রাজনৈতিক দলটার প্রতি মানুষের সহানুভূতি আছে, মানুষ চায় এই রাজনৈতিক দলকে সমর্থন করতে, কিন্তু সমর্থন করতে পারে না প্রকাশ্যে এবং ভোট কেন্দ্রে গিয়া সিল দেবে কিন্তু দিতে পারে না বিবেকের তাড়নায় যে এই দলটা মুক্তিযুদ্ধের সময়
আমাদের স্বাধীনতার বিরোধিতা করছিল, যার কারণে দলটা এখনও কোণঠাসা। তারা যতই বলুক, যতই মিডিয়া, তাদের মিডিয়াতে ব্যাপক সুনাম, ব্যাপক কমেন্ট, লাইক, শেয়ার, ভিউ, তাদের বক্তব্য বেশি, কিন্তু এই বিষয়গুলো ভোট কেন্দ্রে কাজ করে না, কাজ করবে না, যেটা সামনের ইলেকশনে আমরা প্রমাণ পাব। সম্মানিত দর্শক, যেহেতু আমার এই বক্তব্যটি আপনারা পরিপূর্ণ শুনলেন, দেখলেন, আশা করি যে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।